আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, হাদির মৃত্যুতে বিক্ষোভ চলছে পুরো দেশ জুড়ে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ঢাকায় হামলাকারীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যুব আন্দোলনের নেতা হাদির মৃত্যুর খবর আসতেই বিক্ষোভে চলছে পুরো দেশ জুড়ে। আন্দোলনকারীরা খুনিদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত বিচার দাবি করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস হাদির মৃত্যুকে জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন বলে জানায় বিবিসি। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, 2024 সালের বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতা ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন। হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার মিয়ামিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতার, মিশর ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার, হামাসের বদলে একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে ফিলিস্তিনি ভূখণ্ডের শাসনভার দেওয়া এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি অংশ নেবেন। বুধবার এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুরস্ক সব ফ্রন্টে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে। যুদ্ধবিরতি ভেঙে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন করে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের আল জাবুর, আল কাত্রানি ও আল রাইহান এলাকায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে পূর্ব লেবানন, বেকা উপত্যকা ও হারমেল অঞ্চলেও লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া দক্ষিণ লেবাননের কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এসব হামলার মাধ্যমে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধা ও অস্ত্র ভান্ডার লক্ষ্য করে আঘাত হানছে। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাপ সৃষ্টির অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে লেবাননের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চলমান এই আক্রমণ দেশটির নিরাপত্তা স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের সঙ্গে $3.5 কোটি গ্যাস চুক্তির ঘোষণা দিয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি জানান, এই চুক্তির আওতায় একটি মার্কিন কোম্পানির মাধ্যমে মিশরে গ্যাস সরবরাহ করবে ইসরায়েল। এটাকে তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস চুক্তি হিসেবে বর্ণনা করেন। নেতানিয়াহু বলেন, এই চুক্তির ফলে আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে ইসরায়েলের মর্যাদা অনেক বেড়ে যাবে। এই চুক্তির ফলে ইসরায়েলের অর্থনৈতিক জলসীমায় অন্যান্য কোম্পানি গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে উৎসাহিত হবে বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলের সঙ্গে গ্যাস চুক্তি নিয়ে মিশর আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আবারও নিজের রাজনৈতিক দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত দলের সাধারণ সম্মেলনে ভোটের মাধ্যমে তিনি এই দায়িত্ব পান। সিপিএন ইউএমএল দলের 2 দিনব্যাপী সম্মেলনের সদস্যরা ভোট দেন। এতে বড় ব্যবধানে জয়ী হন 73 বছর বয়সী নেতা ওলি। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ওলি পেয়েছেন 1663 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেল পেয়েছেন 564 ভোট। দলের চেয়ারম্যান হিসেবে এটি ওলির তৃতীয় মেয়াদ। 4 বারের প্রধানমন্ত্রী ওলি এর আগে কাঠমান্ডুতে অনুষ্ঠিত 9ম সাধারণ সম্মেলনে প্রথমবার দলীয় প্রধান নির্বাচিত হন এবং সোরহায় অনুষ্ঠিত 10ম সম্মেলনে পুনর্নির্বাচিত হন। গত সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বাধীন গণ আন্দোলনের মুখে ওলিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়। বর্তমানে দেশটি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছে। আগামী মার্চে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ক্যাসিনো হাব হিসেবে পরিচিত কম্বোডিয়ার পাইপেট শহরের কাছে একটি লজিস্টিক সেন্টারে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড।
দুই দেশের মধ্যে পাইপের সবচেয়ে বড় স্থল সীমান্ত পারাপার এলাকা। এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11টার দিকে থাই বাহিনী পইপেটে দুটো বোমা ফেলেছে, যা পইপেট এর বাইরের কেন্দ্র আঘাত হেনেছে। সেখানে BM-21 রকেটের মজুদ ছিল। তবে হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। দুই দেশের মধ্যে এ মাসে বারবার নতুন করে লড়াইয়ে থাইল্যান্ডে অন্তত 12 জন নিহত এবং কম্বোডিয়ায় 17 জন নিহত হয়েছে। কর্মকর্তাদের হিসাব মতে বাস্তুচ্যুত হয়েছে 8 লাখ মানুষ। অস্ট্রেলিয়ার বন্ডে সমুদ্র সৈকতে চালানো বন্দুক হামলার পর বিদ্বেষমূলক বক্তব্য দমনে নতুন আইন চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রসঙ্গে আলবানিজ বলেন, নতুন আইন অনুসারে এমন ব্যক্তিদের ধরা হবে যারা ঘৃণা, বিভাজন ও উগ্রপন্থা ছড়ায়। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ব্যক্তিদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করার নতুন ক্ষমতা দেওয়া হবে যারা ঘৃণামূলক বক্তব্য ছড়ায়। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা যেন ইহুদি বিদ্বেষ প্রতিরোধ ও মোকাবিলা করতে পারে সেজন্য একটি নতুন টাস্ক ফোর্স গঠন করা হবে। নতুন আইনগুলোর মধ্যে আরও থাকবে সহিংসতা উস্কে দেয় এমন ধর্মীয় প্রচারক ও নেতাদের জন্য শাস্তির বিধান। নতুন এক চুক্তির আওতায় তাইওয়ানের কাছে এবার $1110 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউয়ানের ইতিহাসে এটি মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তাইওয়ানের কাছে ট্রাম্প প্রশাসনের অস্ত্র বিক্রির দ্বিতীয় বড় ঘটনা এটি। এর আগে তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনার মধ্যে গত 13 নভেম্বর তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, এই অস্ত্র বিক্রির মূল উদ্দেশ্য হল তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন ও তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তির আওতায় 8 ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে উল্লেখযোগ্য হল অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স। ভেনেজুয়েলার সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ভুল না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজগুলোর চলাচল বন্ধ করতে নৌ অবরোধের নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউস যেন পরিস্থিতিকে আরও জটিল না করে। দেশটি যেন এমন কোনো সিদ্ধান্ত না নেয় যা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তারা এই সংকট নিরসনে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং মাদুরো সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আঞ্চলিক সব দেশকে সংযম দেখানোর আহ্বান জানান, যাতে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে না ওঠে। ড্রোন বা মানববিহীন আকাশযান এখন আধুনিক যুদ্ধের অপরিহার্য অস্ত্র। একসময় এগুলো সীমিত পর্যবেক্ষণ যন্ত্র ছিল, এখন তা নির্ভুল আঘাত, কম খরচ এবং নিরাপদ পরিচালনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই পরিবর্তনকে দ্রুত ত্বরান্বিত করেছে। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত অস্ত্রগুলির মধ্যে একটিতে রূপান্তরিত হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। এক প্রজন্মের সবচেয়ে বড় সামরিক উদ্ভাবন হিসেবে ধরা হয় ড্রোনকে। এটি শুধু সামরিক শিল্প নয়, 21 শতকের যুদ্ধের চেহারাকেও বদলে দিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর ইউক্রেন যুদ্ধ ইতিহাসে প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে পরিচিতি পায়। ইউক্রেন ড্রোন যুদ্ধের কৌশল ও প্রাণহানির ধরন সম্পূর্ণ বদলে দিয়েছে। প্রথমে নজরদারির জন্য ব্যবহৃত হলেও দ্রুতই ড্রোন আক্রমণাত্মক অস্ত্রে রূপ নেয়। 2025 সালের মাঝামাঝি যুদ্ধক্ষেত্রে নিহত বা আহত সেনাদের 60 থেকে 70% ড্রোন হামলার শিকার হয় বলে চিকিৎসকরা জানান। ইউক্রেন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কামিকাজে ড্রোন তৈরি করে, যা নিজ থেকেই লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানে। পাল্টা হামলা হিসেবে রাশিয়া ইরানি শাহেদ 136 ড্রোন ব্যবহার করে, যা বৃহৎ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। 2025 সালের মধ্যেই উভয় পক্ষই ড্রোন সোয়ার্ম বা সমন্বিত ড্রোন ব্যবহার শুরু করে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ক্রমেই স্বয়ংক্রিয় ও তথ্য নির্ভর হয়ে ওঠে, যেখানে লক্ষ্য নির্ধারণ থেকে আঘাত পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ডেটা ও অ্যালগোরিদমে পরিচালিত হয়।
এই যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। নেটো দেশগুলো প্রতিরোধমূলক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, আর ইয়েমেন থেকে সুদান পর্যন্ত সংঘাতে ড্রোন ব্যবহারের ধরন ইউক্রেনের মডেল অনুসরণ করছে। নতুন এই বাস্তবতায় ড্রোন আর কেবল যুদ্ধের যন্ত্র নয়, এগুলো বদলে দিচ্ছে কে যুদ্ধ করবে, কিভাবে করবে, আর এর জন্য কত মূল্য চুকাতে হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।